দরজা খোল। আয়শা তো বুঝে গেছে নিশ্চয় বাড়িতে সবাই জেনে গেছে আমার রেজাল্ট। কে জানি আমার কপালে আজকে কী আছে। যাই হোক, আমাকে বেশি কিছু বললেই ঠুস করে পড়ে যাব, যাতে কথা শুনতে না হয়। কি হলো? খুলছি তো, এতবার বলার কি আছে। দরজা খুলে দিল আশিক। ভিতরে ঢুকে পড়ল। কী ব্যাপার, এত দরজা বন্ধ করিস কেন? সমস্যা কি? মাথা নিচের দিকে রেখেই বলো, কোনো সমস্যা নেই তো। মুখ খোলো। কেন, মুখে কি হয়েছে? এই মহিলা এত কথা বলে। শেষে না পারে আশিক হাতের মিষ্টির প্যাকেট খাটের উপর রেখে একটা মিষ্টি হাতে নিয়ে অন্য হাতে আয়শার মুখ চেপে ধরে খুলে মুখের ভিতর দিয়ে দিল। আয়শা তো অবাক, কি হলো তার সাথে। এখন বুঝতে পারলো তার মুখে কালো মিষ্টি, যেটা আয়শার অনেক পছন্দ। খাটের দিকে তাকিয়ে বলল, এগুলো আমার, আমি খাবো। আয়শা খুশিতে খাটের উপর উঠে বসে একটা মিষ্টি মুখে দিতে দিতে বলল, ভাইয়া এটা কিসের মিষ্টি? তোর রেজাল্টের মিষ্টি। সাথে সাথে আয়শার খাওয়া থেমে গেল। মিষ্টি গলায় লেগে কাশতে লাগলো। আশিক তাড়াতাড়ি পানির গ্লাস টেবিল থেকে নিয়ে খুব সাবধানে খাইয়ে দিল। এ তো তারা কিসের মিষ্টি, কি হারিয়ে যাচ্ছে? ধীরে খাওয়া যায় না? আমার পছন্দের মিষ্টিই তো, তাই। কিন্তু দোষ তো আপনারই। খাওয়ার সময় তো রেজাল্টের কথা বললেন। আচ্ছা, আমি ফেল করেছি ভাইয়া। আমার রেজাল্ট কি? তুই জানিস না তোর রেজাল্ট? আমি কিভাবে জানবো? আপনি জানেন, বলুন না ভাইয়া। আমি কি পাশ করেছি? কত পেয়েছি ভাইয়া? আমি কেন বলবো? বলুন না ভাইয়া। বলে দিলে আমি কি পাবো? যা চাইবেন তাই দিব, এখন বলেন প্লিজ। ঠিক আছে, মনে থাকে যেন। থাকবে, এখন তো বলেন। তুই 4.90 পেয়েছিস। কি? সত্যি বললেন ভাইয়া? মিথ্যে বলবো কেন? আয়শা তো খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠল। ওহ, কি মজা! এইবার আমি যা চাইবো তাই পাবো। লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে গেল আশিকে দেওয়া ফোন নিতে। আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তার মহিলা কি বড় হবে না? বাচ্চামি স্বভাব এখনও আছে, তাহলে আমার কি হবে? শেষে দেখা গেল আমার মহিলা বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাই। নিচে নেমে দেখলো বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে আয়শার রেজাল্টের খুশিতে। আত্মীয় স্বজনের সবার কাছে খবর দেওয়া হয়ে গেছে। পাড়া প্রতিবেশীর সবাইকে মিষ্টি বিলানো শেষ। এসব কাজ আশিক অন্যপার আকাশ করেছে। অফিসে বসেও আশিক ভুলে যায়নি তার মহিলার রেজাল্ট আজকে 11টা বাজতে ল্যাপটপে রোল নাম্বার দিয়ে দেখে নিয়েছে। খুশিও হয়েছে। কথা হলো, আশিক আয়শার রোল নাম্বার কোথা থেকে পেল? আসলে আকাশ আর অর্ণব আয়শার সকল আপডেট দিত। খাওয়া থেকে শুরু করে কিছু কথা যায় না। যায়, এক কথায় বলতে গেলে আশিকের নজরবন্দি ছিল, এখনও আছে। আয়শার এমন কিছু নেই যা আশিকের অজানা। আয়শা গিয়ে মায়ের কাছে বলল, দেখো, আমি আমি ভালো রেজাল্ট করেছি, এইবার তুমি আমাকে আমার ফোন দিয়ে দাও। এক্ষুনি দিতে হবে। হ্যাঁ, এক্ষুনি দিতে হবে, তুমি দাও আম্মু। আনছে। বড় আব্বুর কাছে গিয়ে বসলো আয়শা। বড় আব্বু, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে ভালো রেজাল্ট করলে। এখন আমি ঘুরতে যেতে চাই। ঠিক আছে আম্মু, কালকে যাবে সবাই মিলে। সত্যি বড় আব্বু? থ্যাংক ইউ বড় আব্বু, তুমি বেস্ট। বাড়ির মহিলাদের বলল কালকে ঘুরতে যাবে, আজকে যেন তারা শপিং করে আসে। বললেই অফিসে চলে গেল সবাই। শুধু আয়শার রেজাল্টের জন্য সবাই অফিস থেকে চলে এসেছিল। শপিং মলে সব মেয়েরাই চলল। যখন যার ইচ্ছে মতো কেনাকাটা শুরু করে দিল। আয়শা চুপ করে আছে, কেন জানি তার মন খারাপ, কিন্তু কারণটা অজানা, হয়তো কাউকে আশা করেছিল। হঠাৎ শপিং মলের ভিতরে প্রবেশ করলো আশিক। আশিকের বাবা তাকে পাঠিয়েছে যাতে করে বাড়ির মেয়েদের কোনো প্রকার সমস্যা না হয়। আশিক, তুই কখন আসলি? এখনই মা, আব্বু পাঠিয়েছে, তোমরা শপিং করো, আমি আছি। অন্তু একটা মিষ্টি কালারের সুন্দর দেখে জামা নিল। বাড়ির মহিলাদের সবার শাড়ি কিনলো, আর ছেলেদের জন্য পাঞ্জাবি পায়জামা। আর অর্ণব আকাশ আশিকের শার্টের প্যান্ট। যদিও আশিকের শার্ট প্যান্ট আয়শায় বেছে নিয়েছে ব্ল্যাক কালার, কিন্তু নিজের বেলায় কিছু পারছে না। তখন থেকেই চক্রীর মতো ঘুরতেই আছে, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। আয়শা একটা জামার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আশিকের চোখ পড়ল কর্নালে টানানো ব্ল্যাক গাউনের দিকে। পেছন থেকে আশিক দোকানদারকে ব্ল্যাক কালারের গাউনটা প্যাক করে দিতে বলল।
তারপর আয়শা গেল কসমেটিক্সের দোকানে কিছু কসমেটিক্স কিনতে, কিন্তু সেখানে অনেক ছেলে ছিল, তাই আশিকও আয়শার পেছন দিয়ে দাঁড়ালো। আয়শা স্বস্তির নিঃশ্বাস নিল। চুড়ি দেখাতে বলে আশিক নিজে বলে দেয়। ব্ল্যাক কালার কানের দুল, গলার মালা সব নিজ দায়িত্বে আশিক কিনে দিল আয়শাকে। কোনো কথাই বলতে হলো না, আয়শা শুধু তাকিয়ে আছে। সব কেনা শেষ, আয়শার হাতে সযত্নে নিজের হাতের মুঠোয় নিল। তারপর হাঁটা ধরলো গাড়ির উদ্দেশ্যে। বাইরে গাড়ি রাখা আছে। আর কিছু তোর কেনা বাকি আছে, জিজ্ঞেস করলো আশিক, কিন্তু আয়শা কোনো কথা বলল না। বলবে কি করে, সে তো আজকে বোবা হয়ে গেছে। এত এত কি আর বে, তোর আর কিছু কিনতে হবে? কি হলো, কথা বলছিস না কেন? না। সবাই গাড়ির কাছে এসে দেখে আয়শা গাড়ির সামনে সিটে বসে আছে। আশিক তাকে বসিয়ে রেখেছে। কি রে, তুই শপিং করলি না যে, আর গাড়িতে কখন আসলি? আমি শপিং করেছি তো বন্ধু বাবু, আশিক ভাই করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আশিক আবার চলে। রাত 8টায় খেতে বসেছে বাড়ির সবাই। তখন আসলাম সর্দার আয়শাকে বলল কোন জায়গায় যেতে চায়। আয়শা বলে দিল যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে বড় আব্বু। আচ্ছা ঠিক আছে, কালকে সবাই রেডি থেকো, পাশে একটা মেলা অনুষ্ঠিত হবে, সেখান থেকে ঘুরে নিয়ে আসবো। আয়শা মেলা জিনিসটা অনেক ভালো লাগে। সেখানে অনেক ধরনের জিনিস থাকে, মানুষের শেষ নেই। ঘোরার মতো বিভিন্ন রাইড আছে। খাওয়া শেষ করে নাচতে নাচতে রুমে দৌড় দিল। আসলাম সর্দার আশিক অন্যবার আকাশকে দায়িত্ব দিল কালকে যেন বাড়ির মেয়েদের ভালোভাবে ঘুরিয়ে নিয়ে আসে। আয়শা রুমে এসেই ভাবতে থাকে কালকে কি করে, কি পরে যাবে, কিভাবে সাজবে, কেমন সাজলে ভালো লাগবে, কোন ড্রেস পরবে। ভাবতে ভাবতে চোখ পড়ল টেবিলের উপর রাখা ব্যাগে। আজকে যে আশিক পছন্দ করে ড্রেস নিয়ে দিচ্ছে তার মনেই ছিল না। অষ্টদশীর মনে নতুন নতুন আবেগ জন্মাতে লাগলো আশিকের জন্য। হঠাৎ গিটারের সুর ভেসে আসলো ছাদের উপর থেকে। সেদিনের কথা মনে পড়ে গেল। হায়, সাহস দেখাতে গিয়ে ভয় পেয়ে লজ্জায় মাথা কাটা গেল আমার। গিটারের সুর ভেসে আসছে, অষ্টদশীর ব্যাকুল হৃদয়ে সুপ্ত অনুভূতি জেগে উঠেছে। সে আর বসে থাকতে পারল না। উঠে কিছুটা ভয়ে ভয়ে ছাদে যেতে লাগলো, কারণ সিঁড়িতে অন্ধকার। সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। ছাদের উপর সোফা দেওয়া আছে বসার জন্য, সেখানে বসে আশিক গিটার বাজাচ্ছে। হঠাৎ থেমে গেল আশিক, বুঝতে পারল সেখানে আজও তার মহিলা এসেছে। পেছনে ঘরে ঘুরে বলল কি হলো, এত রাতে ঘুমাসনি, এখানে কেন? সব ভুল আপনার, কারণ আপনি গিটার বাজাচ্ছেন। আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া, তাই তো ঘরে থাকতে পারলাম না। আপনি কি জানেন শ্রোতা ব্যতীত বক্তার কোনো গুরুত্ব নেই? মনে কি বলছিস? বক্তার বক্তৃত্ব শোনার জন্য হলেও তো শ্রোতার প্রয়োজন, তেমনি আপনি একজন গায়ক আর আমি দর্শক। আমি ছাড়া আপনি মূল্যহীন, বুঝেছেন? আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ওরে আমার যুক্তিবতী, এত যুক্তি কোথায় রাখেন ম্যাডাম? আশিকের ম্যাডাম ডাকে আয়শার লজ্জায় লাল নীল বেগুনি সব হয়ে গেল। এ তো লজ্জা কেন লাগছে? আশিক খেয়াল করলো আয়শা লজ্জা পাচ্ছে। কমফোর্ট ফিল করার জন্য বলল এখানে বস। অনেকক্ষণ যাবৎ নীরবতা চলল। নীরবতা ভেঙে আশিক বলল রুমে যা, অনেক রাত হয়েছে, সকাল সকাল উঠতে হবে তো। না। কি না? আপনি একটা গান করেন ভাইয়া, আমি শুনে যাই প্লিজ। এখন না, কালকে যা। না, এক্ষুনি প্লিজ। আশিক না পেরে একটা গান ধরলো। আয়শা মুগ্ধ হয়ে গান শুনছে, এত সুন্দর গলা হয়েছে, এখন রুমে যা। আয়শা চুপ করে উঠে যেতে লাগলো, যদিও সে ভয় পাচ্ছে, কিন্তু বলবে না। আর সেদিন যে লজ্জা পেয়েছে, তারপর আবার বলে ভুল করবে না। দাঁড়ান ম্যাডাম, আমাকে নিয়ে যান। এত রাতে এই ছাদে যদি কোনো পেতনি আমাকে ধরে নিয়ে যায়, আমার ভবিষ্যতে কী হবে? আমি তো ভয় পাচ্ছি, আমাকে সাথে নিয়ে যান। আয়শা বুঝতে পারল তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। দেখুন, একদম আমাকে লজ্জা দেওয়ার কথা। আয়শা বুঝতে পারল তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। দেখুন, একদম আমাকে লজ্জা দেওয়ার কথা বলবেন না। আমি একটু ভয় পাই, বেশি না। তাই বলে বলতেই থাকবেন? না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি চলেন। আশিক আয়শাকে তার রুমে নিয়ে নিজের রুমে চলে গেল। সকাল 6টায় উঠে আয়শা বসে আছে, ঘুরতে যাবে বলে। যদি দেরি হয়ে যায় তার রেডি হতে, তখন যদি সবাই ওকে রেখেই চলে যায় ঘুরতে, তখন কি হবে? গোসল করে বসে আছে, তার এই লম্বা চুল শুকানোর জন্য দৌড়াদৌড়ি করে সারা বাড়ির চুলের পানি দিয়ে ভরে গেছে। আর জেসমিন বেগম রেগে চুলার পাড় থেকে খুন্তি নিয়ে তাড়া করছে।
কি হলো আয়শা, পিছনে লাগলি কেন জেসমিন? আপু, আপনাদের তিনজনের জন্য এই মেয়ে বাদর হয়ে যাচ্ছে। আপনারা আদর দিয়ে দিয়ে বাদর বানাচ্ছেন। আমিনা বেগম বলে উঠল, আমাদের মেয়ে আবার আদর করবো না তো কে করবে? আয় তো মা, আমাদের কাছে আয়। আয়শা বড় আম্মুদের কাছে গেল। সুন্দর করে তিনজন আয়শার হাঁটু পর্যন্ত লম্বা চুল আঁচড়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। এরা তিন মা মিলে আয়শার চুলের যত্ন নিয়ে বড় করেছে। শ্যাম্পু করে দেওয়া, আঁচড়ে দেওয়া, শুকিয়ে দেওয়া, তেল দেওয়া, বেঁধে দেওয়া, সব করে। শ্যাম্পু করে চুল বিনুনি করে দিল রেবেকা বেগম। আয়শা উঠে দৌড় অন্তুর কাছে। অন্তু খুব সুন্দর সাজাতে পারে। কাজিনের সবাই আন্টির কাছেই সাজে। আপু, আমাকে সাজিয়ে দাও। এখনই সেজে কি করবি? 1 ঘন্টা সময় আছে। আমি যা করার করি, তুমি আমাকে সাজিয়ে দাও, পরে আমার দেরি হয়ে যাবে। এমনি সবাই বলে আমি লেট করে। অন্তু এসেকে সুন্দর করে সাজিয়ে দিল। তোকে খুব মিষ্টি লাগছে আমার পরীটা। থ্যাংক ইউ আপু। তোকে যে দেখবে সে পাগল হয়ে যাবে। যাও তো, মিথ্যে কথা বলো তুমি আপু। বলে নিজেদের রুমে চলে গেল। আশিকদের দেওয়া কালো গাউন হাতে নিয়ে আছে আর লজ্জা পাচ্ছে। গাউন পরে সুন্দর করে ওড়না মাথা দিয়ে নিল। হাঁটু সমান বিনুনি ওড়না ভেতরে দিয়ে হাঁটুতে পড়ে আছে। লম্বা উঁচু জুতা পরলো আজকে। সে একদমই উঁচু জুতা পরতে পারে না। সে অনেক আশা নিয়ে এইবার পড়েছে। আশিক ওর থেকে অনেক লম্বা। কোথায় 6 ফুট আশিক আর কোথায় 5 ফুটের বাচ্চা মেয়ে আয়শা। নিজেকে গুছিয়ে আয়নায় দেখে দরজা খুলে দিচ্ছে, দেখে আশিক ওর ঘরের দরজা খোলা। আয়শার ঘরের সোজাসুজি ঘরটায় আশিকের দরজা খোলা থাকলে এক ঘর থেকে অন্য ঘরে সব দেখা যায়। আয়শার দরজা দাঁড়িয়ে আছে। আশিক ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। আয়নায় আশিককে দেখা যাচ্ছে। কালো গাউনে আয়শাকে পরি লাগছে। হালকা মেকআপ, চোখে কাজল, আয়না নাড়া, মাস্কারা, গাঢ় খয়েরি রঙের লিপস্টিক দেওয়া, হাত ভর্তি আশিকের কিনে দেওয়া চুড়ি। বিড়বিড় করে মাশাআল্লাহ বলে উঠল, আই অ্যাম সিক অফ দিস ইউ ডিসিশন। তুমি নামক রোগে আমি অসুস্থ। তোমাকে দেখলেই আমার বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। তুমি আমার হৃদয়ের রানী, প্রিয়তমা। আয়শা তাকিয়ে আছে, আশিকে দেখছে। আশিক আয়শা পছন্দ করে দেওয়া কালো শার্ট প্যান্ট পরে আছে। শেষে পারফিউম দিয়ে হাত ঘুরে লাগাতে লাগাতে আয়শার সামনে এসে দাঁড়ালো। কিন্তু আয়শা এখনো বুঝতে পারেনি, সে তো কল্পনা জগতে ডুবে আছে। কী হলো ম্যাডাম, সমস্যা কি? চোখে দেখেন না বুঝি? আজকে বলে চোখের সমস্যায় চুটকি বাজাতে আয়শার হুঁশ ফিরল। সাথে সাথে বলো, আমি আমি কিছু করিনি তো ভাইয়া। হ্যাঁ, তুই কিছু করিসনি। ভাইয়া, আমাকে কেমন লাগছে? 4 বছর বয়সে আয়শা ঠিক এই প্রশ্নটা করেছিল আশাকে। সেদিন থেকে মনের ভিতরে সযত্নে রেখেছে আয়শাকে। এত সব আয়শার অজানা। তাকে এত গভীরভাবে যে কেউ ভালোবাসে তার কল্পনাতেও নেই। কিন্তু বিপত্তি ঘটে আয়শার ঠোঁটের গাঢ় লিপস্টিক। মাথায় রাগ উঠে গেল, কিন্তু কি করার। আয়শার সাথে কখনো জোরে কথা বলেনি, কাউকে বলতেও দেয়নি। আয়শার হাতটা সযত্নে নিজের হাতে নিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে পকেট থেকে টিস্যু বের করে আয়শার উপর হেলে আলতো করে ঠোঁটের লিপস্টিক মুছতে লাগলো। আয়শা শুধু দেখেই যাচ্ছে। আশিকের শরীরের পারফিউমের ঘেরান আয়শার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। ভয়ে কাঁপাকাঁপি শুরু করে গেছে। এই মেয়ে, কী সমস্যা? কাঁপতাছ কেন? আমি কি মারছি? না, আমি বাইরে যাব। চুপ করে বসে থাক। আর হ্যাঁ, তোর বোকরা হিজাব কই? ভাইয়া, আমার তো হিজাব নেই। নেই বলে বেঁচে গেলিস, যা। যা বলার সাথে সাথে আয়শা দৌড় নিজের ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। খেয়াল করলো গাঢ় খয়েরি রঙের লিপস্টিক আর ঠোঁট নেই, হালকা হালকা বোঝা যাচ্ছে। সবাই রেডি হয়ে বসে আছে। উপর থেকে আয়শা আর আশিক দুজনেই একসাথে বের হলো। সিঁড়ি দিয়ে নামার সময় বাড়ির মহিলারা বলল, আমাদের ছেলে মেয়ে দুটোকে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। সবাই একসাথে বাড়ি গাড়ি করে বের হলো। আয়শা পিছনের সিটে, মহিলারা বসেছে। আশিক ড্রাইভিং সিটে ও অর্ণব পাশের সিটে বসেছে। আকাশ বাইকে যাবে। যেতে যেতে আয়শা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এক বাইকে কাপড় বসে যাচ্ছে, কি সুন্দর লাগছে। ইস, আশিক ভাইয়া যদি বাইক থাকতো, আর থাকলে কি আমাকে নিত। মন খারাপ হয়ে গেল আয়শার। আশিক আয়শাকে গাড়ির আয়নাতে লক্ষ্য করে বাইরে তাকিয়ে দেখলো।
বাইকে বসে যাচ্ছে প্রেমিক প্রেমিকা, আর তাদের দিকে তাকিয়ে আয়েশার এমন খারাপ। আশিক আর কিছু বলল না। গাড়ি থামলো বিশাল মেলার সামনে। সবাই নেমে গেল। আয়েশা বসে আছে, তার মনতে অন্য কোথাও। আশিক বলল, তোমরা ভেতরে যাও, আমি গাড়ি পার্কিং করে ওকে নিয়ে আসছি। সবাই এগিয়ে গেল। আশিক গাড়ি পার্কিং করে বলল, ম্যাডাম কি ঘুরতে এসে গাড়িতে বসে থাকবেন? আমি কি আপনার ড্রাইভার? কি? সবাই কখন নেমে গেল। আমি কোথায়? আমি ঘুরতে যাব। আমাকে কোথায় নিয়ে এসেছেন? আশিকের এত হাসি পেল। এই মেয়ে সত্যি বোকা নাকি? গাড়ি থেকে নামো। গাড়ির গেট খুলে আশিক দাঁড়িয়ে আছে। আয়শা নেমে দাঁড়ালো। এই উঁচু জুতা পরে কিভাবে হাঁটবো? আল্লাহ, আমাকে আজকের দিনটা সাহায্য করো প্লিজ। আর জীবনে এত উঁচা জুতা পরে কোথাও বের হব না। আমার মান সম্মান তোমার হাতে। বলে এগিয়ে গেল এক পা দুপা করে। আশিক আয়শার হাতটা ধরলো, তারপর নিয়ে গেল মেলার ভিতরে।